দেড় দশকের সব ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। অর্থনীতিবিদ আবুল বরকত রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার। এনন্টেস গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শুল্ক ও বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করার অঙ্গীকার। ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দিনের বৈঠক। বন্যা বৃষ্টিতে 21 জেলায় তলিয়ে গেছে 72,000 হেক্টর ফসলি জমি। ফেনীতে প্লাবিত শতাধিক গ্রাম, নোয়াখালীতে বাড়ছে জলাবদ্ধতা। এবং বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ব্যাহত। পোকার আক্রমণে কোটি টাকার ফজলি আম গাছেই পচে নষ্ট, ক্ষতিগ্রস্ত চাষিরা। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। এদিকটায় আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। গেল দেড় দশকের সব ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকার প্রধানের বাসভবন হিসেবে পরিচিত গণভবন। দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার নথিতে উঠে আসছে সেই তথ্য। বলা হচ্ছে এই গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনে সমন্বিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি। সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় স্বৈরাচারের মসনদ, ঠিক তখন এই গণভবন থেকেই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমনের প্রতিবেদন। গণভবন হত্যা, নির্যাতন, গুমসহ নানা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গেল দেড় দশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশি বিদেশি সংস্থার তদন্তে উঠে এসেছে এই গণভবনকে কেন্দ্র করে অনেক ঘটনার বর্ণনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের এই সংবাদ সম্মেলন থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের এভাবে কটাক্ষ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব প্রতিবাদ। যদিও শিক্ষার্থীদের এই ফুঁসে ওঠাকে ভালো মতো নেয়নি তৎকালীন আওয়ামী নেতৃত্ব। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই বক্তব্যের যে যেমন হবার কথা ছিল তাই হলো। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একযোগে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গণভবনের এই বক্তব্যটিকে হত্যা ও নিপীড়নের উস্কানি হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে, রুয়ান্ডা গণহত্যায় যেভাবে আফ্রিকার জাতিগোষ্ঠী তুৎসিদের তেলাপোকা, জার্মানিতে ইহুদিদের ইঁদুর, বসনিয়ায় মুসলিমদের ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেভাবে হাসিনার দেয়া এই বক্তব্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য উস্কে দিয়েছিল, যার প্রথম দৃশ্যপট রচিত হয় রংপুরে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। 17 জুলাই গণভবন থেকে শোকের আবহে শিক্ষার্থীদের এমন নিরাপত্তার কথা বলা হলেও কার্যত তারপর থেকে আরও নির্মম নিপীড়ন চালানো হয় ছাত্র জনতার উপর। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, সায়েন্স ল্যাবের মতোই ক্ষোভে উদ্যোক্তাল হয় গোটা দেশ। শহীদের কাতারে নাম লেখায় 200-র বেশি ছাত্র জনতা। একদিকে কারফিউ, অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এমন হত্যাযজ্ঞ চালানোর পর আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক শেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দেখা মাত্রই গুলি করা হবে। ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা দেয়া 14 দলের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে। তারিখ 23 জুলাই 2024।
এর পরের দিনগুলোতে শহীদ আবু সাঈদের পরিবারসহ শহীদ পরিবারকে এনে সান্ত্বনা দেয়া সহ নানা নাটক মঞ্চস্থ হয় এই ঐতিহাসিক গণভবনকে কেন্দ্র করে। এত কিছু হয়ে যাবার পর ৩ আগস্টে এই গণভবন থেকে শেখ হাসিনা সেটাই বললেন যার ন্যূনতম সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিলেন মাত্র ২০ দিন আগে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যদিও পর্দার অন্তরালে ছিল ভিন্ন কিছু। শেষ মুহূর্তেও সীমাহীন বল প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গণভবনে কি কি ঘটেছিল তার একটা বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে। এখানে বলা হয় ৪ আগস্ট দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন, কিন্তু ওই সময় গণভবনে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন তীব্র বিরোধিতা করলে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রসিকিউশনের অভিযোগপত্রে উঠে এসেছে ৪ আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তার পরের দিন মার্চ ফর ঢাকা কর্মসূচি দমনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এখানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠানো হলে বৈঠকে উপস্থিত নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। ট্রাইব্যুনালে আরও উপস্থাপন করা হয়েছে ৫ আগস্ট সকালে শেষবারের মতো শেখ হাসিনা ৩ বাহিনীর প্রধানদের গণভবনে ডেকে আন্দোলন দমনের নির্দেশনা প্রদান করেন এবং তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, বিপরীতে সেনাবাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যাবার পর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেবার পরামর্শ দেন, কিন্তু হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দিয়ে দাও। ঢাকার চারপাশ থেকে যখন গণভবনের খুব কাছাকাছি মিছিলগুলো, তখন এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহানা। পরে সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বললে জয়ের কথায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে ১.৫ দশক পরে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা। ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে একটু ফিরে যেতে চাই। ঠিক আজকের এই দিনে ১১ জুলাই, এই ১১ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা ছিলেন তারা পুলিশের বাধা অতিক্রম করে তারা দাঁড়ান, মহাসড়ক অবরোধ করেন। এর পরবর্তীতেই কঠোর হয় তাদের বিরুদ্ধে এবং প্রথমবারের মতো ২০২৪ সালের জুলাই আগস্টের যে সংঘাত সেটা শুরু হয়, তাও শুরু হয় কুমিল্লা থেকেই। কি ঘটেছিল সেদিন সে বিষয়ে বিস্তারিত তুলে এনেছেন খালেদ সাইফুল্লাহ। ১১ জুলাই ২৪-এর এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে লাঠিপেটার পাশাপাশি ছোড়া হয় টিয়ার সেল। গুলিবিদ্ধ হয় রায়হান, আহত হয় অন্তত ২০ শিক্ষার্থী। এরপরও দমাতে পারেনি ছাত্রদের। পিছু হটে পুলিশ। সহপাঠীদের উপর হামলার খবর পেয়ে হল থেকে বেরিয়ে আসে ছাত্রীরাও। মিছিল পরিণত হয় ক্ষোভ আর অধিকার আদায়ের দাবানলে। হল থেকে শুনি যে আমাদের ভার্সিটির ছেলেদের উপর অ্যাটাক করা হয়েছে। তখন আমরা হলের মেয়েরা সবাই, 2 হলের মেয়েরাই সবাইকে জানানো হয়েছে। তারপরে সবাই একসাথে বের হলাম। বেশি স্টুডেন্টের একসাথে আকস্মিক এই প্রবেশটা দেখে পুলিশের কিছুটা হতবাক হয়ে গিয়েছে। তো তারা হয়তো ফায়ার করতে বাধ্য হয়েছে অথবা ফায়ার করার ডিরেকশন ছিল তাদের উপর। তো তারা বুলেট ছুটতে শুরু করলো। তো সম্ভবত প্রথম বুলেটটাই আমার গায়ে লাগে। জুলাই আন্দোলনে পুলিশের বাধার মুখে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এই স্থানে। লাল সবুজের ক্যাম্পাসে প্রাণ পায় বর্ষা বিপ্লব। ছাত্রদের কণ্ঠে ধ্বনিত হয় অন্যায়ের বিরুদ্ধে সাহসী উচ্চারণ।
4 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম সড়কের যান চলাচল। জুলাই আন্দোলনে এটিই ছিল ছাত্রদের প্রথম প্রতিরোধ, যা শুধু কুমিল্লা নয়, পুরো দেশকে নাড়া দিয়েছিল। শাহবাগেও সোর ওঠে কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। পরদিন আহতদের দেখতে ক্যাম্পাসে আসেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। যেহেতু ধাক্কাধাক্কি একটু হচ্ছিল, এক্ষেত্রে আমাদের কয়েকজন সহযোদ্ধা নিচে পড়ে গেছে। এর মধ্যে আমিও পড়ে গেছিলাম। আমাকে ডান পায়ের গোড়ালিতে বেশ কয়েকটা বাড়ি পড়েছিল। 11 তারিখে কুমিল্লা মেডিকেলে আমি গিয়েছিলাম। ঢাকায় আন্দোলন হচ্ছিল, ওখানেও স্লোগান হয়েছিল যে কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। তো এটা থেকেও বোঝা যায় যে কুমিল্লায় সর্বপ্রথম এই আঘাত হয়েছিল এই কোটা আন্দোলনের। কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় স্বৈরাচার হটানোর এক দফা দাবিতে, যেখানে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুলাই হাজারেরও বেশি শিক্ষার্থীর পদযাত্রার পর 18 জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। কোটবাড়ি বিশ্ব রোড হয়ে ওঠে রণক্ষেত্র। পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হলেও পিছু হটেনি কেউ। হল বন্ধ হলেও 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে সরব ছিল কুমিল্লার শিক্ষার্থীরা। এইখানটায় প্রথম পুলিশ নগ্নভাবে ছাত্রদের উপরে, নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং আমাদের ছাত্রদের কারো যে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল, কারো তার মুখে লেগে মুখের মাংস উঠে যায়। এখানে শিক্ষার্থীদেরকে এমনভাবে পিটানো হয়, কুকুরকেও মানসিকভাবে পিটায় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে 11 জুলাই যে আন্দোলনটা শুরু হয়েছে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধটা হয়েছে, ওই প্রতিরোধের এন্ডিংটা, ওই প্রতিরোধের শেষটা বিজয় দিয়ে হয়েছে 36 জুলাই। যে 11 জুলাইয়ের প্রথম প্রতিরোধ আন্দোলন প্রেরণা জুগিয়েছিল শত সহস্র তরুণের মাঝে, সেই দিনটি স্থান পায়নি জুলাই ক্যালেন্ডারে। তা নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ আর অভিমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটা সংগঠন মিলে আমরা তখন আমাদের পেজ থেকে লাইভ দিয়েছি, পাশাপাশি সকল তথ্য মানে ফ্যাক্ট, আসলে যে কি ঘটছে, কতজন আহত হচ্ছে, কোথায় হামলা শিকার হচ্ছে, কোথায় হুমকির শিকার হচ্ছে, একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সবকিছু তুলে ধরেছে কিন্তু ক্যাম্পাস সাংবাদিকরা। সো এই জুলাই আন্দোলনের পিছনে ক্যাম্পাস সাংবাদিকতার গল্পটা কিন্তু অপরিসীম। সারা বাংলাদেশে জুলাইকে নিয়ে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সর্বপ্রথম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুলিশে হামলা হয়, কিন্তু এটা কোথাও স্বীকৃতি পায় নাই। 36 জুলাই একটি প্রতীকী তারিখ, যা আজ যেন এক মহাকাব্য। এই আন্দোলনের অংশ নেয়া সব শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এই সুযোগকে কাজে লাগাবে নতুন বাংলাদেশ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি আবুল বারকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতিরও সভাপতি ছিলেন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আলোচনায় গুরুত্ব পেয়েছে দুই দেশের বাণিজ্য এবং শুল্ক ইস্যু। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শুল্ক নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনের আলোচনার দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। বন্যা ও বৃষ্টিতে দেশের 21 জেলায় 72,076 হেক্টর জমির ফসলি জমি তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দেশের মোট 21 জেলায় বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ধানের বীজতলা, পাট, শাকসবজি সহ ফসলের জমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে ফেনীর বন্যা পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদী তীরের 22 স্থানে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে আছে 1.5 লক্ষাধিক মানুষ। বিস্তারিত সুলাইমান ডালিমের প্রতিবেদনে, আর যেখানে ক্যামেরা ছিলেন দুলাল তালুকদার। কোথাও বুক পানি, আবার কোথাও কোমর ও হাঁটু পানি। বানের জল আর ভারী বৃষ্টিতে বন্যার ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায়। নতুন করে ডুবতে শুরু করেছে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজীর বিস্তীর্ণ অঞ্চল। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে প্রচুর স্থান ও আশ্রয় কেন্দ্রে। এবারও পানিটা আসলে ওই যে বাগনাগুলা ওইভাবে পরিত্যক্ত রয়ে গেছে, এগুলো সংস্কার করা হয় নাই। এই জন্য আমাদের বাড়ি ঘরে পানি ওঠার কারণে আমরা এখন স্থানে আসি, এখানে একটা নিরাপদ স্থান হিসেবে মনে করি। আরো বেশি পানি বাড়ি যায়, তাহলে আমাদের থাকার মতো কোনো জায়গা থাকবে না। এই নদীর ভাঙনে পানি প্রবাহিত হয়ে আমাদের বাড়িঘরে পানি উঠেছে। শত শত পুকুরে মাছ চলে গেছে, হাজার হাজার মানুষের বাড়িঘর ডুবে গেছে, অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া। ফেনীবাসী একটাই দাবি আমাদের, আমরা বেড়িবাঁধ নির্মাণ চাই। সর্বশেষ বৃহস্পতিবার রাতের তথ্য মতে ফেনীর 5 উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। প্রস্তুত রাখা হয়েছে 150টি আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসনের হিসেব মতে 49টি কেন্দ্রে 8,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। দেয়া হচ্ছে খাদ্য সহায়তা, একই সাথে চলছে উদ্ধারের কাজ। সাম্প্রতিক পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে যে ফ্লাডের সৃষ্টি হয়েছে, এটি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন যথেষ্ট পরিমাণে উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত নাগরিকদের নিয়ে প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে। এদিকে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় বন্যা দুর্গতদের মাঝে সহায়তা, ত্রাণ বিতরণ কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠন। যারা পানির মধ্যে পানিবন্দী অবস্থায় আছে, যাদের কোনো খাদ্য সহায়তা পাচ্ছে না, সেই সমস্ত পরিবারের কাছে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাদ্য সহায়তা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। মহাপরিচালকের নির্দেশনা এবং তারই নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত আমাদেরকে বলেছি যেখানে যতটুকু সম্ভব তাদেরকে ইনস্ট্যান্টলি ত্রাণ দিয়ে সহায়তা করার জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে গতকালকেও আমরা পরশুরামে কিছু গ্রামে কিছু ত্রাণ দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমলে বানের পানিও কমার সম্ভাবনা রয়েছে। তবে পানি না কমা পর্যন্ত নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব নয়। দোতলা একটি ছাদে আমাদের অবস্থান। এখানে গরু এবং মানুষ একসাথেই বসবাস করছে। ফেনীর ফুলগাজীর বানবাসী মানুষের ভোগান্তির চিত্র এটি। বৃষ্টি এবং বানের জল কোনোটি কমছে না। বন্যার যে পরিস্থিতি সেটি ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছে। সুলাইমান ডালিম, এখন ফেনী। ফেনীর 22টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। তবে রাত থেকে বৃষ্টি কমায় ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন এলাকায় কমতে শুরু করে বন্যার পানি। এদিকে নোয়াখালীতে থেমে থেমে অব্যাহত রয়েছে বৃষ্টি। শহর থেকে পানি কিছুটা কমলেও বাড়ছে গ্রামাঞ্চলে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলাইমান ডালিম, এছাড়াও নোয়াখালী থেকে যুক্ত আছেন নাসিম শুভ। তবে শুরুতে আমরা ফেনীর খবরাখবর জানবো। ডালিম, জানাবেন যে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং কোন কোন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে? যে অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় এখনো ঘরবাড়িতে পানি রয়েছে। তবে ফুলগাজী এবং পরশুরামের যে পানিগুলো গতকালকে ছিল সেই পানি আস্তে আস্তে নামা শুরু করেছে, যার ফলশ্রুতিতে এখনো কিন্তু ফেনী, ফুলগাজী, পরশুরাম, বেলুনিয়া স্থলবন্দর যে সড়ক রয়েছে, সড়কের উপর কিন্তু এখনো
পানি রয়েছে। এই বন্যার এই যে বানের যে পানি, সেই পানি মারিয়ে কিন্তু সাধারণ লোকজনদেরকে চলাচল করতে হচ্ছে। গতকাল যেখানটায় প্রায় ১৫০ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল, ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনমিয়া, সোনাগাজী সহ বিভিন্ন অঞ্চলে, সেই পরিস্থিতির কিছুটা উত্তরণ হয়েছে। ফুলগাজী এবং পরশুরামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলোতে পানি কমতে শুরু করেছে। অপরদিকে ছাগলনাইয়ার মটুবি, ফাজিলপুর, কাজিরবাগ সহ যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু ফুলগাজী এবং পরশুরামের যে পানিগুলো রয়েছে সেগুলো গিয়ে সেখানে জমা হচ্ছে এবং সেখানে পানি বাড়ছে। আমরা কথা বলেছি ফেনীর যে জেলা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসনের সাথে। তারা বলেছেন যে এ পর্যন্ত ফেনীর ফুলগাজী, পরশুরামের মুহুরী, কৌয়া এবং সিলোনিয়া যে সীমান্তবর্তী যে ১২২ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ রয়েছে, বাঁধের ১২২ কিলোমিটারের মধ্যে ২২টি জায়গা কিন্তু ভেঙেছে, যার ফলশ্রুতিতে কিন্তু পানির যে বৃদ্ধি সেটি হয়েছে। এবং জেলা প্রশাসন যেটি বলেছেন যে ১৫০ শতাধিক আশ্রয়কেন্দ্র তারা খুলেছেন বন্যাত এবং দুর্গত মানুষদেরকে সেখানে রাখার জন্য। সেই সব আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০টির বেশি আশ্রয়কেন্দ্রে ৮,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বলে তারা আমাদেরকে তথ্য দিয়েছেন। সব মিলিয়ে অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে বৃষ্টি এখন কিছুটা কমেছে, বৃষ্টি যদি আরো কমে এবং পানি আসা যদি বন্ধ হয় তাহলে কিন্তু তারা বাঁধগুলো মেরামতের কাজ শুরু করতে পারবেন। এর আগে তাদের পক্ষে কিন্তু বাঁধের যে মেরামত কাজ সেটি করা সম্ভব নয়। অপরদিকে আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল রাতে বৃষ্টির পরিমাণ কম ছিল এবং আজকেও সারাদিন বৃষ্টি কিছুটা কমবে বলে তারা আশা করছেন। গত দুদিন আগে যে বৃষ্টির পরিমাণ 440 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, দেশি যেটি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ এবং সারা দেশে সর্বোচ্চ যে বৃষ্টির পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু এখন কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। এবং সাধারণ মানুষ যেটি মনে করছেন যে জনপদ থেকে যদি পানি কমে এবং বৃষ্টির পরিমাণ যদি কমে তাহলে তাদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করবে। অপরদিকে আমরা দেখেছি যে ফুলগাজী এবং পরশুরামের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেসব নিম্নাঞ্চলে এখনো কোমর পরিমাণ পানি রয়েছে। সেসব অঞ্চলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংগঠন কিন্তু কাজ করছে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণে। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। এবারে নোয়াখালীর খবরাখবর জানবো। শুভ, সেখানে তো বৃষ্টি অব্যাহত রয়েছে, এই কারণে সেখানকার কোন কোন এলাকায় নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে জানাবেন। মুক্তি গত 4 দিনে যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু নোয়াখালীতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতা জনদুর্ভোগে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি কিছুটা কম ছিল, মধ্যরাত থেকে আবার আজ ভোর পর্যন্ত বৃষ্টি আবারও মুষলধারে বৃষ্টি হয়েছিল। সকাল থেকে এখন আবার কিছুটা বৃষ্টি কম হয়েছে। এদিকে গতকালকে তুলনায় আজ সকালে আমরা যেটি দেখেছি যে নোয়াখালীর প্রধান যে শহর রয়েছে এবং পৌর এলাকা রয়েছে সেই সকল এলাকায় কিন্তু পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে, তবে গ্রামাঞ্চলে বাড়তে শুরু করেছে আবার পানি। বিশেষ করে নোয়াখালীর হাতিয়ার যে 2 উপজেলার হাতিয়ার যে 2 ইউনিয়ন রয়েছে, হরণী এবং সানন্দী, সেই 2 ইউনিয়নে নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, জিরতলি সহ বেশ কিছু ইউনিয়নে নতুন করে আবার পানি প্রবেশ করতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত এটি জলাবদ্ধতায় বন্যায় পরিণত হয়নি, তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যেটি কথা বলেছি তারা আশা করছেন আজ যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বন্যা থেকে সাময়িকভাবে বাঁচা যাবে। তবে যদি আজও বৃষ্টি অব্যাহত থাকে এবং ফেনীর যে পানির চাপ, সেই পানির চাপ যদি নোয়াখালী যেহেতু নিচু এলাকায়, নোয়াখালীর নিচু এলাকায় যদি ফেনীর পানির চাপ বাড়ে তাহলে হয়তো বা সেটি বন্যায় রূপ নিতে পারে। তো ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 400টির বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে 40টির বেশি আশ্রয়কেন্দ্রে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদিও দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। তো আমরা আজও নোয়াখালীর যে ওয়ার্ড এবং গ্রামাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে পরবর্তী সংবাদে আসলে কি পরিমাণ পানি বেড়েছে কিংবা কমেছে সেটি নিয়ে আমরা জানাতে পারবো। মুক্তি, এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন অব্দি যে জলাবদ্ধতা পরিস্থিতি সেটি নিয়ে আমার কাছে সব শেষ। বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে নোয়াখালী, এর আগে ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।
টানা বৃষ্টিতে রাজশাহীর মাছের বাজারে সরবরাহ কমেছে, আর এতে করে সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে মাছের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর কোর্ট বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, আপনার কাছে জানতে চাই যে বাজারে মাছের সরবরাহ পরিস্থিতি আর দরদাম নিয়ে সবশেষ সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন? অনেক, আমি এখন আছি রাজশাহীর যে কোর্ট বাজার বড় যে মাছের আড়ত, সেই মাছের আড়ত থেকে সকাল থেকে এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু আছে। এখানে খুচরা এবং পাইকারি ধরনের মাছ কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা এবং বিক্রেতাদের সংখ্যা অনেক বেশি, কারণ বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি এখানে হচ্ছে। সেই বৃষ্টি থাকার কারণে এখানে মাছের যে সরবরাহর ঘাটতি, সেটি কিন্তু ঘাটতি ছিল। আজও সেই ঘাটতিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে সপ্তাহে ব্যবধানে আজকেও কিন্তু মাছের দাম এখানে চড়া, এবং প্রতি কেজি মাছে 30 থেকে 40 টাকা দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে মাছ গত সপ্তাহে, রুই মাছ গত সপ্তাহে ছিল 260 টাকা, আজ বিক্রি হচ্ছে 270 টাকা দরে বড় সাইজেরগুলো, এবং কাতলা মাছ যেগুলো 2 কেজি সাইজের, সেগুলো আজকে বিক্রি হচ্ছে 280 টাকা, গত সপ্তাহে ছিল 330 টাকা। মৃগেল মাছ আজ বিক্রি হচ্ছে 260 টাকা, গত সপ্তাহে ছিল 250 টাকা দরে। পাঙ্গাস মাছ যেগুলো বড় সাইজের, সেগুলো আজকে বিক্রি হচ্ছে 180 টাকা দরে, গত সপ্তাহে যা ছিল 170 টাকা দাম। তেলাপিয়া বড় সাইজের মাছগুলো বিক্রি হচ্ছে 200 টাকা দরে, এবং ছোটগুলো যেগুলো আছে সেগুলো 110 টাকা দরে। সিলভার কাপ বিক্রি হচ্ছে 200 টাকা দরে, এবং অনেক যে বড় সেগুলো 220 টাকা দরে। কই মাছ বিক্রি হচ্ছে 240 টাকা দরে। আর দেশি মাছ যেগুলো আছে সেগুলো গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু দাম অনেকটাই কম দেখতে পাচ্ছি আমরা। গত সপ্তাহে ছিল 500 থেকে 550 টাকা দামে, আজকে সেই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 300 থেকে 350 এইরকম দামে। সব মিলিয়ে মাছের যে বাজার জমে উঠেছে এখানে, তা আজকের দেখা যাচ্ছে যে ক্রেতাদেরাও এখানে কিনে যতটা সন্তোষ প্রকাশ করছে, পাশাপাশি এখানে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে ধীরে ধীরে মাছের যে সরবরাহ সেটি একটু একটু করে বাড়ছে। হয়তো বা আর কিছুদিনের মধ্যে বাজারের এই সরবরাহ, মাছের যে সরবরাহটা, সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং এখানে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে আমরা চেষ্টা করছি আমাদের যে চাহিদা, সে চাহিদা পূরণের জন্য মাছ নিয়ে গিয়ে। সব মিলিয়ে আজকে রাজশাহীর যে মাছের বাজার সব মিলিয়ে স্বাভাবিক ছিল। এই ছিল রাজশাহীর মাছের বাজার থেকে সর্বশেষ। অনেক, রাজশাহীর কোর্ট বাজার থেকে সেখানকার মাছের সবশেষ দরদামের খোঁজখবর রাখছিলেন সহকর্মী মারুফ হাসান। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মাসের শুরু থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এতে জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আমের বাগানে দেখা দিয়েছে মাছি পোকার উপদ্রব। পোকার কামড়ে কোটি টাকার ফজলি আম পচে গাছে নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম চাষিরা। এতে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। সোহান মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের আম চাষি মুজিবুর রহমান 2 বিঘা জমির 30টি আম গাছে পেয়েছিলেন প্রায় 200 মণ আম, কিন্তু মাছি পোকার আক্রমণে যার অর্ধেকের বেশি নষ্ট হয়েছে। একটা বাগানে 100 মণ আম থাকে, তো প্রায় মোটামুটি ওখান থেকে 40 মণের মাছি কাটা আমটা শুধু বের করতে হয়। তারপর মাছি কাটার পর ফাইটে যায়, বিভিন্ন ধরনের পচন ধরে। মুজিবুর রহমানের মতো একই অবস্থা জেলার অন্যান্য আম চাষিদের। নষ্ট হওয়া আম কেউ গরুকে খাওয়াচ্ছেন, অনেকে আবার সেগুলো বাগানেই ফেলে রেখেছেন। এদিকে বাজারে ফজলি আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা মণ। এই দামে উৎপাদন খরচ উঠছে না বলে জানিয়েছেন চাষিরা। যত তাড়াতাড়ি পারা সম্ভব তত তাড়াতাড়ি ভালো থাকবে, আর যত দেরি করবেন তত দেখাইছে বাদ। আপনার যদি পানি হয় এই মাইছা কাটা আম একটাও পাওয়া যাবে না, আপনার সব ফেটে শেষ। স্প্রে করছি, তবু মনে করেন যে ওই যে পোকা, লাল পোকাটা উড়ে যা আমে মেরে দিছে, দিয়ে 2 দিন 1 দিন পর পর ওই আমটা ফেটে দিচ্ছে আর কি। আমটা অনেক নষ্ট হচ্ছে, এবং পাইট পোছালিতে দিয়ে আপনার খরচা আম থেকে উঠছে না, অনেক লোকসান হচ্ছে। আম চাষিরা বলছেন জেলার বিভিন্ন বাগানে পোকার আক্রমণে নষ্ট হয়েছে 30% বেশি আম, যার বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। পোকার আক্রমণ থেকে বাঁচতে ফুড ব্যাগিংয়ের পরামর্শ কৃষি বিভাগের। মাছি পোকার আক্রমণে যদি আমরা গাছ থেকে ফুঁড়ে দেওয়ার পরে ধপধপ করে পড়ে গেল, পচে নষ্ট হয়ে যায়, কোনো দাম পাওয়া যায় না। আর এখন ফজলি আমের যে দুরবস্থা, আসি না, দাম কম, কিনতে কেউ চায় না। বিগত কয়েকদিনের তুলনায় আমের বাজার মূল্য একটুখানি বৃদ্ধি পেয়েছে, তবে আমি মনে করি যে এই বাজার মূল্যটা আরও একটু বৃদ্ধি পাওয়ার দরকার, যাতে কৃষক লাভবান হতে পারে। কারণ উৎপাদন খরচ পুষিয়ে কৃষকের যদি লাভবান না হয়, সেক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের 37,000 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 টন। এখন চাঁপাইনবাবগঞ্জ।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হারের দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল। এই বোর্ডে পাশের হার মাত্র ৫৬.৩৮%। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছেন ইংরেজি আর গণিতে। পাশাপাশি জিপিএ 5 পাওয়ার সংখ্যা নেমেছে অর্ধেকে। গ্রামের শিক্ষক সংকট সহ নানা কারণে এই ফল বিপর্যয় বলছেন শিক্ষার্থী আর অভিভাবকরা। তবে বোর্ড কর্তৃপক্ষের দাবি এবার মূল্যায়ন হয়েছে যথাযথ। বাকিটা জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৪ সালে পাশের হার ছিল ৮৯.13%। ২০২৩ সালে যা ছিল ৯০.18%। অথচ এবার এসএসসির ফল প্রকাশের পর হতাশ এই বোর্ডের প্রায় অর্ধেক শিক্ষার্থী। এবার বোর্ডের পাশের হার ৫৬.৩৮%, যা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় অন্যান্য বোর্ডের চেয়ে কখনো এগিয়ে আবার কখনো কাছাকাছি ছিল বরিশাল শিক্ষা বোর্ড। তবে এবার গেল ১০ বছরের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গণিতে আসলে আমাদের এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে সিকিউটা অনেক হার্ড করেছে। বাংলা ফার্স্ট পেপারে কোশ্চেন পেপারেও এমসিকিউটা অনেক হার্ড হয়েছিল। কোচিংমুখী শিক্ষা ব্যবস্থা এইটা হচ্ছে যে মানে বিগত কয়েক বছর ধরে এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। তো এইটা থেকে একটু আমার মনে হয় উন্নত করলে আমরা আরো ভালো রেজাল্ট আশা করি করতে পারবো। কোয়ালিটি অনুযায়ী সেরকম আপনারা খাতা দেখবেন, আমরা সেভাবেই খাতা দেখেছি। অকৃতকার্যদের বেশিরভাগই আটকেছেন ইংরেজি ও গণিতে। শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের প্রধান পরীক্ষকের মতে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ না নেয়া ও নানা কারণে পাঠ বঞ্চিত হওয়ার প্রভাব পড়েছে ফলাফলে। ইংরেজি সাবজেক্টটায় যেমন চরাঞ্চলের খাতা আমরা পেয়েছি, সেখানে দেখা যায় 50টা খাতার প্যাকেট থাকে, 50টাই ফেল আসছে, এরকমও হয়েছে। এদের পিএসসি পরীক্ষা এরা দিতে পারে নাই, এরা জেএসসি পরীক্ষা দেয়নি। দুইটা পাবলিক পরীক্ষা ফেস না করার কারণে হঠাৎ করে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার কারণে তার রেজাল্টে ধস পড়েছে। গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে আর অভিভাবকবৃন্দ সচেতন না থাকার কারণে তাদের শিক্ষার্থী ঝরে পড়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে বোর্ড কর্মকর্তাদের দাবি, এবারের পরীক্ষায় ভিজিলেন্স টিমের কড়াকড়ি, খাতা মূল্যায়ন সহ শিক্ষা বোর্ডের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে। সরকারের নির্দেশনা ছিল যে আমরা সঠিক মূল্যায়নটা চাই, যে ছাত্রছাত্রীদের অবস্থানটা কোথায়, লেখাপড়ার মানটা কোথায়। দেখা যায় আপনারা জানছেন বিভিন্ন সময় যে জিপিএ 5 পায় হাজার হাজার, কিন্তু ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে। এবং বিশেষ করে ম্যাথ বা ইংলিশ এই দুইটাই গ্রাম অঞ্চল থেকে বেশি খারাপ হওয়ার কারণে আমার পার্সেন্টেজ এরকম কমে গেছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর জিপিএ 5 পেয়েছে ৩,১১৪ জন। গেল বছর যা ছিল ৬,১৪৫ জন। তবে এবছরও এগিয়ে মেয়েরা। ছাত্রদের ৪৮.৪৫% বিপরীতে ৬৩.৩৮% ছাত্রী কৃতকার্য হয়েছে। এছাড়া বোর্ডের ১৬টি স্কুলের কোনো শিক্ষার্থী পাশ করেনি। ফিরদৌস সোহাগ, এখন, বরিশাল। কানাডার টরন্টোর মতো রাজধানী অটোয়াতেও গড়ে উঠেছে বেশ বড় বাংলাদেশি কমিউনিটি। বিভিন্ন কাজে সরকারি দপ্তর এবং হাই কমিশনে আসা যাওয়া অভিবাসী বাংলাদেশির আনাগোনা বেড়েছে। তাই বাঙালি খাবারের কথা মাথায় রেখে গড়ে উঠেছে দেশীয় প্রতিষ্ঠানও। ব্যবসার ইতিবাচক পরিবেশ থাকায় বিনিয়োগ করে সহজেই সফল হওয়া সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কানাডা থেকে আরও জানাবেন সৈয়দ ইফতেখার। কানাডার রাজধানী অটোয়া জনবহুল শহর টরন্টো থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত, আবার মন্ট্রিয়াল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্ব। গুরুত্বপূর্ণ সরকারি দফতর এবং হাইকমিশন থাকায় দিন দিন রাজধানীর বুকে আনাগোনা ও বসবাস বাড়ছে বাংলাদেশিদের। অটোয়ার আশপাশেও রয়েছেন মুসলিম জনগোষ্ঠীর অনেক মানুষ, কিন্তু ভারতীয় খাবারের আয়োজনের ভিড়ে এতদিন ছিল না বাংলাদেশি কোনো হোটেল রেস্তোরাঁ। এ অবস্থায় বাংলাদেশি ভোজন রসিকদের কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী বাংলা খাবারে মেনু সাজিয়েছে লরিয়ার বি ইন্টারন্যাশনাল। যাত্রা শুরুর কয়েকদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুড চেইন। মিলছে ভাত, ডাল, ভর্তা, হরেক রকম শুটকি থেকে শুরু করে বিরিয়ানি, খিচুড়ি সহ নানা পদের মিষ্টান্নও। আমাদের এখানে আসলে বাংলার স্বাদ, সংস্কৃতি এবং অতিথিয়তার অনন্য সম্মিলন পাবে। এখানে টরন্টো, মন্ট্রিয়াল, কানাডার বিভিন্ন শহর থেকে মানুষ বেড়াতে আসেন। রাজধানী অটোয়া ছাড়াও টরন্টো শহরে রয়েছে বহু বাংলাদেশি রেস্তোরাঁ, যার মধ্যে বেশ কয়েকটি সুনামও কুড়িয়েছে বিদেশের মাটিতে। টরন্টো থেকে আসা মানুষজনই বলছেন স্বাদে ও মানে অটোয়ার লরিয়ার বি ইন্টারন্যাশনালও সেরা। এর মধ্য দিয়ে কর্মসংস্থানও তৈরি হয়েছে বাংলাদেশিদের।
আই হোপ আপনারা আমাদের এনজয় করবেন আমাদের ফুড যা হয়েছে। আগে আমরা খেতে সবসময় টরন্টো যেতাম, মন্ট্রিয়ালেও কিছু ভালো খাবার জায়গা আছে। আমরা এটা অনেকদিন ধরেই আমাদের একটা আশা ছিল যে এখানে কেউ একটা বাঙালি খাবারের দোকান। বাংলাদেশিদের পাশাপাশি ভোজন রসিক কানাডিয়ানরাও ভিড় করছেন বাংলাদেশি এই রেস্তোরাঁয়। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। বিনিয়োগকারীরা জানান, আগামীতে যারা বিনিয়োগ করতে চান তাদের সহযোগিতাও করতে প্রস্তুত তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। মূলত কর ছাড় আর ব্যয় কমানোর বিল নিয়ে ব্যস্ত থাকায় আমদানি শুল্ক নীতি বিষয়ে তেমন অগ্রগতি দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। আর এই কারণে শুল্ক আলোচনার মাধ্যমে 200 দেশের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আভাস দিয়েছিল ট্রাম্প, তা আলোর মুখ দেখেনি বলছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন এই জন্য 21টি দেশের সরকার প্রধানকে চিঠি পাঠিয়ে পরোক্ষভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে 100 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর বিশ্বের অন্তত 200 দেশের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে অনেক বড় বড় প্রত্যাশার কথা শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এর 2 মাসেরও বেশি সময় পর দেখা গেল চীন, যুক্তরাজ্য ও ভিয়েতনাম ছাড়া আর কোনো দেশের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তির নিষ্পত্তি করে উঠতে পারেননি এই রিপাবলিকান নেতা। এর আগে গেল এপ্রিলের শেষে ঢালাওভাবে শুল্ক আরোপ করে 90 দিনের জন্য তা স্থগিত করেন ট্রাম্প। তারও মেয়াদ শেষ হয়েছে গেল বুধবার 9 জুলাই। এ তালিকায় থাকা বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক জোটকে শুল্ক আলোচনার সুযোগ দিতে ডেডলাইন আবারও পিছিয়ে দিয়েছেন আগস্টের 1 তারিখ পর্যন্ত। এখন প্রশ্ন উঠছে, আরোপিত শুল্ক কার্যকরের সময় পিছিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে কী ধরনের সমঝোতা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনৈতিক জোট ব্রিক্সের 17তম সম্মেলনে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা হয়েছে পরোক্ষভাবে। এছাড়াও ইরানের ওপর সামরিক অভিযানের বিষয়েও বিরূপ মন্তব্য এসেছে কয়েকটি ব্রিক্স রাষ্ট্রের তরফ থেকে। এর প্রেক্ষিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, মার্কিন মুলুকের সঙ্গে সাংঘর্ষিক কোনো নীতি গ্রহণ করলে জোটের সদস্য রাষ্ট্রের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ব্রিক্সের এই জোটের বর্ধিত সদস্যদের তালিকায় আছে ইন্দোনেশিয়া, মিশর, ইরান, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ফলে অর্থনৈতিক এই জোটের সঙ্গে সমঝোতায় না আসলে শুল্কযুদ্ধে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ট্রাম্প। আর সঙ্গে যোগ হবে ডলারের বিকল্প ব্রিক্স মুদ্রা চালু নিয়ে ওয়াশিংটনের অসন্তোষও। এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে শুল্ক আলোচনায় বসার আভাস দিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে অটোমোবাইল খাতে আমদানি শুল্ক নিয়ে আপোষ করতে রাজি হলেও কৃষি খাতে কোনো ধরনের ছাড় দিতে চায় না জাপান। আর দক্ষিণ আফ্রিকার পণ্যের ওপর আরোপ করা 30% শুল্ককে ট্রাম্পের একতরফা রাজনীতি হিসেবে বিবেচনা করছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, শুল্ক আলোচনায় ট্রাম্পের এই ব্যর্থতার সঙ্গে জড়িয়ে আছে কর ছাড় ও সরকারি ব্যয় কমানোর বিল পাশ নিয়ে বিলম্বের বিষয়টিও। এই বিগ বিউটিফুল বিল নিয়ে বারবার বাধার সম্মুখীন হওয়ায় শুল্ক আলোচনায় দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। I think it was very intentional that there's been less conversation on the trade front until they passed that achievement. But now that that's behind them, the president's moving forward with his trade agenda. And I think, as I've said before, I think this is starkly different from the first administration. এখনো পর্যন্ত যে 21টি দেশের সরকার প্রধানের কাছে নতুন শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প, সেই দেশগুলোর প্রতিনিধি দল এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে অথবা আলোচনার প্রস্তাব রেখেছে। এ তালিকায় আছে বাংলাদেশ, কাজাখস্তান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, তিউনেশিয়া, বসনিয়া, ইন্দোনেশিয়া, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ড। এই চিঠি দেওয়ার উদ্দেশ্য মূলত এইসব দেশকে শুল্ক বিষয়ক আলোচনার আহ্বান জানানো, বলছে মার্কিন বার্তা সংস্থা CNN। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 13 দশকে ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। অর্থনীতিবিদ আবুল বরকাত রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার। এননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শুল্ক ও বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করার অঙ্গীকার। ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দিনের বৈঠক। বন্যা বৃষ্টিতে 21 জেলায় তলিয়ে গেছে 72,000 হেক্টর ফসলি জমি। ফেনীতে প্লাবিত শতাধিক গ্রাম, নোয়াখালীতে বাড়ছে জলাবদ্ধতা। এবং বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ব্যাহত। পোকার আক্রমণে কোটি টাকার ফজলি আম গাছেই পচে নষ্ট, ক্ষতিগ্রস্ত চাষিরা।
এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।